তাহলে শেষমেশ মোদিজিকে ভয় খাওয়ানো গেল, নাকি ককরোচ জনতা পার্টির আন্দোলনের 1% হাওয়াও গায়ে লাগলো না মোদিজির? বর্তমান সরকারের কর্মকর্তাদের কি একটুও চিন্তায় ফেলতে পারলো সিজেপি? দেখুন, দিল্লির যন্তর মন্তরে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যে আন্দোলন চলছিল এত 1 মাস ধরে, সেই আন্দোলন কিন্তু পুরোটা লিড করছিল ককরোচ জনতা পার্টি, মানে সংক্ষেপে যাকে বলা হয় সিজেপি। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ পরিষ্কার করে দেবো যে কেন সিজেপি পার্টিকে সাপোর্ট করা উচিত না। এখনই কেউ রেগে যাবেন না, আগে পুরো ভিডিওটা দেখুন, তারপর আপনাদের মতামত কমেন্টসে জানিয়ে যাবেন। দেখুন, সিজেপি পার্টির নেতাদের উপর আমার বিন্দু মাত্র ভরসা নেই। আমার শুরু থেকেই মনে হয়েছে যে এদের একটা রাজনৈতিক এজেন্ডা আছে, আর এই আন্দোলনের পিছনে সেই এজেন্ডাকে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। কিন্তু একই সাথে আমি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সম্পূর্ণ বিরুদ্ধে, আর আমি এটাও মনে করি যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ করা উচিত। এখন আপনাদের মনে হতে পারে যে এটা আবার কেমন ধরনের কথা, আন্দোলনকে সাপোর্ট করছেন না অথচ আন্দোলনের দাবিকে সাপোর্ট করছেন। এই ব্যাপারটা বুঝতে হলে আপনাদেরকে প্রথমে সমস্যাটা ভালোভাবে বুঝতে হবে। 3রা মে 2026 প্রায় 20 লক্ষেরও বেশি ছেলে মেয়ে নিট পরীক্ষা দিয়েছিল। তারপরেই প্রশ্নপত্র ফাঁসের খবর সামনে আসে আর তদন্ত শুরু হয়। সেই তদন্তে জানা যায় যে রাজস্থান থেকে একটা গেস পেপার বা সাজেশন পেপার উদ্ধার হয়েছে, যার 140টা প্রশ্ন আসল পরীক্ষার প্রশ্নের সঙ্গে হুবহু মিলে যায়। একটা সাজেশন পেপারে 140টা প্রশ্ন হুবহু মিলে যাওয়া, এটা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। তারপর রিপোর্ট বেরিয়ে আসে যে এই প্রশ্নপত্র নাকি কিছু ছাত্রছাত্রীর কাছে পরীক্ষার 2 দিন আগেই পৌঁছে গিয়েছিল। তারপরেই এনটিএ এই পরীক্ষা বাতিল করে দেয়। কিন্তু প্রায় 20 লক্ষেরও বেশি ছেলে মেয়ের 1 বছরের পরিশ্রম 1 নিমিষে শূন্য হয়ে যায়। তাহলে ভাবুন, যেই ছেলে মেয়েগুলোর মধ্যে কেউ 1 বছর, কেউ 2 বছর, কেউ 3 বছর ধরে পড়াশুনো করেছে, যেই ছেলে মেয়েগুলোর বাবা মা তাদের জমানো টাকার সম্পূর্ণ খরচা করে দিয়েছে এই পরীক্ষার কোচিংয়ের জন্য, তাহলে সেই পরিবার দাঁড়িয়ে রয়েছে এই পরীক্ষার একটা র্যাঙ্কিং বা স্কোরের উপর। তখন যদি সেই ছেলে মেয়েগুলো শোনে যে তারা যে এতদিন পরিশ্রম করে যে পরীক্ষাটা দিল, সেই পরীক্ষার প্রশ্নপত্র আগেই ফাঁস হওয়ার কারণে পরীক্ষা বাতিল হয়ে গেছে, তাদেরকে আবার পরীক্ষা দিতে হবে, তখন আপনি শুধু একটা পরীক্ষার তারিখই পাল্টাচ্ছেন না, আপনি প্রতিটা ছাত্রের ঘুম, তার মানসিক স্বাস্থ্য, তার নিজের উপর বিশ্বাস সবটাই আবার নতুন করে বাজিতে ফেলছেন। এই চাপ সহ্য করতে না পেরে যেই সব ছাত্ররা নিজের জীবনটাই শেষ করে ফেলেছে, যন্তর মন্তরে তাদের জন্য মোমবাতি জ্বলছিল, কিন্তু আপনি তাদের নামটাই হয়তো জানেন না। এরপর 21শে জুন আবার নতুন করে পরীক্ষা হয়, কিন্তু এইবার সিকিউরিটি দেখুন, জিপিএস ট্র্যাকার গাড়ি, বায়োমেট্রিক ভেরিফিকেশন, সিসিটিভি, 5G জ্যামার, এমনকি ফেক প্রশ্নপত্র ফাঁসের গুজব আটকানোর জন্য টেলিগ্রাম পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সরকার। এই পরীক্ষার প্রশ্নপত্র ইন্ডিয়ান এয়ারফোর্সের মাধ্যমে ডেলিভারি করা হয়। তাহলে একবার ভাবুন, এত আয়োজনের মাত্র 50% যদি প্রথমবারের পরীক্ষায় করা হতো, তাহলে হয়তো প্রশ্নপত্র ফাঁসি হতো না। এখন যদি আপনাদের মধ্যে কারো মনে হয় একটা পরীক্ষার জন্য এত সিকিউরিটি, এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো সরকার নিজেই নিজের সিস্টেমের উপর ভরসা করে না। একটা পরীক্ষা করাতে যদি আপনাকে ইন্ডিয়ান এয়ারফোর্সকে কাজে লাগাতে হয়, অ্যাপ ব্যান করতে হয়, তাহলে সমস্যাটা পরীক্ষায় না, সমস্যাটা সেই পুরো ব্যবস্থায় যেটা এতদিন ধরে পরীক্ষাগুলোকে চালিয়ে এসেছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, সিবিআই নাকি দিল্লি কোর্টকে জানিয়েছে প্রশ্নপত্র ফাঁসের সোর্স নাকি এনটিএ এর ভেতরের সঙ্গে যুক্ত বলে মনে হচ্ছে। এই এনটিএ মানে হলো কেন্দ্র সরকারের একটা সংস্থা যারা এই নিট পরীক্ষা পরিচালনা করে। তাহলে একরকম ভাবে সরকার নিজেই স্বীকার করছে যে তাদের চেনের মধ্যেই ভাঙন হয়েছে। এখান থেকে বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় যে এটা কোনো বাইরের হ্যাকারের কাজ ছিল না, এটা ভিতরের খেলা ছিল। আর যখন খেলাটা ভেতরের হয়, তখন উত্তরটাও ভেতরের বড় বড় কর্মকর্তাদের দেওয়া উচিত। এখন আসি শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়ার প্রশ্নে। এখন হয়তো আপনাদের মধ্যে অনেকেই বলবেন যে শিক্ষামন্ত্রী ইস্তফা দিলেই কি প্রশ্নপত্র ফাঁস হওয়া বন্ধ হয়ে যাবে? শুধু একটা মন্ত্রী পাল্টালে কি পুরো সিস্টেমটা বদলাবে? আপনাদের কথাটা অনেকটা সত্যিও, যে কাল যদি শিক্ষামন্ত্রী ইস্তফা দেয়, পরশুদিন একটা অন্য মন্ত্রী চলে আসবে, কিন্তু সিস্টেম যেমন ছিল তেমনই থেকে যাবে। হয়তো পরের বছর আবার প্রশ্নপত্র ফাঁস হতে পারে, কিন্তু জবাব দেওয়ার দায়টা ওই উপরের বড় বড় কর্মকর্তাদেরই। যখন একটা পরীক্ষা প্রায় 20 লক্ষেরও বেশি ছেলে মেয়ের ভবিষ্যৎ নির্ধারণ করে, সেই পরীক্ষার প্রশ্নপত্র আপনার মন্ত্রণালয়, আপনার সংস্থার ভেতর থেকেই ফাঁস হওয়ার খবর আসে, তখন দায়িত্বটা তো আপনার উপরেই পড়ে। আমার জানা প্রতিটা গণতন্ত্র দেশে ঠিক এমনটাই হয়। মন্ত্রী ইস্তফা দেন এই কারণে না যে সে ব্যক্তিগতভাবে চোর, বরং এই কারণে যে তার নাকের ডগায় পুরো সিস্টেম ফেল করেছে। আর ওপরের মন্ত্রী যখন ইস্তফা দেন না, তখন নিচের অফিসারদের কাছে একটা মেসেজ যায় যে ভাই এখানে কিছু হয় না, এখানে সবাই বেঁচে যায়। আর ঠিক এই সিস্টেমের কারণেই ভবিষ্যতে আবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই এখানে আমার 3টে দাবি রয়েছে। প্রথমত, মন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত যাতে জবাব দেওয়ার নীতিটা প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয়ত,
দ্বিতীয়ত, এই কেলেঙ্কারিতে যুক্ত প্রতিটা মানুষ কঠোর শাস্তি পাওয়ার যোগ্য। সে কেন্দ্রীয় সংস্থা এনটিএ এর কোনো বড় কর্মকর্তাই হোক বা কোনো দালালই হোক বা কোনো ছেলে মেয়ের বড়লোক বাবা মাই হোক, কেউ যেন জামিনে ছাড়া পেয়ে পরের বছর আবার পেপার বিক্রি করতে না পারে। আর তৃতীয়, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমাদের পরীক্ষা ব্যবস্থাটাকে এমনভাবে বানাতে হবে যাতে প্র্যাকটিক্যালি প্রশ্নপত্র ফাঁস করা অসম্ভব হয়ে পড়ে। সোজা কথায় পরীক্ষাকে কম্পিউটার বেসড করতে হবে। এই ব্যবস্থা করতে তো কোনো রকেট সায়েন্স লাগছে না, যেই অনেক আগের থেকেই কম্পিউটার বেসড এক্সাম হয়ে গেছে। তাহলে এখানেই উঠে প্রশ্ন যে নিটের মতো এত বড় এক্সাম এখনো পেন পেপারে কেন আটকে ছিল? কারণ স্পষ্ট, যে এই পরীক্ষাকে উপরের বড় বড় কর্মকর্তারা কোনো প্রায়োরিটি দেয়নি। একটা পরীক্ষার বিশ্বাসযোগ্যতা শুধু একটা পরীক্ষায় সীমাবদ্ধ থাকে না, এটা একটা গোটা সিস্টেমের উপর ভরসা যে ভাই তুমি পরিশ্রম করে পড়াশোনা করলে তুমি এগিয়ে যেতে পারবে। আর যখন সমস্ত ছাত্রদের মধ্যে এই ভরসাটা ভাঙে, তখন শুধু একটা পরীক্ষা ভাঙে না, গোটা প্রজন্মের দেশের ভবিষ্যতের উপর বিশ্বাসটাই ভেঙে যায়। এটা ভারতের মতো তরুণ উন্নয়নশীল দেশের জন্য খুবই ভয়ের কথা। এবার আসি সিজেপির কথায়। সোজা কথায় সিজেপি পার্টির নেতৃত্বে এই আন্দোলনের জন্ম কাহিনীটা সত্যি শক্তিশালী। 15ই মে 2026 সুপ্রিম কোর্টের একটা শুনানিতে ভারতের প্রধান বিচারপতি খোলা আদালতে কিছু তরুণকে ককরোচ বা পরজীবীর সাথে তুলনা করেন। এর পরের দিনই অভিজিৎ দীপকে নামের একজন 30 বছরের মানুষ তার সোশ্যাল মিডিয়া এক্স হ্যান্ডেলে পোস্ট করেন যে সব ককরোচ যদি একসাথে চলে আসে তাহলে কেমন হবে। আর তারপরেই 16ই মে ককরোচ জনতা পার্টি জন্ম নেয়। একটু লক্ষ্য করুন, এদের নামটাই বিজেপিকে ব্যঙ্গ করে বানানো, কিন্তু এরপর যা হলো সেটা ছিল ঐতিহাসিক। মাত্র 3 দিনের মধ্যে ইনস্টাগ্রামে 11 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যায়। তুলনা করলে বিজেপি, যারা নিজেদেরকে পৃথিবীর সবচেয়ে বড় দল বলে দাবি করে, তাদের সেই সময় ফলোয়ার্স ছিল 8.8 মিলিয়ন। তাহলে ভাবুন, নতুন বানানো একটা হাস্যকর পার্টি মাত্র 2-3 দিনের মধ্যে দুনিয়ার সবচেয়ে বড় দলকে সোশ্যাল মিডিয়ায় পিছনে ফেলে দিয়েছিল। আর যখনই এই পার্টির ফলোয়ার্স মাত্র 2-4 দিনের মধ্যে 20-22 লাখ হয়ে যায়, তখনই এই পার্টির ফাউন্ডাররা ভাবলো যে আমাদেরকে কোনো একটা ইস্যুকে ধরতে হবে যাতে এই পার্টির ইমেজ আরও চারিদিকে ছড়িয়ে পড়ে। আর তখনই তারা নিট প্রশ্নপত্র ফাঁসের ইস্যুকে ধরে নিল। তাহলে একটু চিন্তা করুন যে এই পার্টি গড়ে উঠেছিল বিচারপতির কথাকে কেন্দ্র করে, কিন্তু যখনই ফলোয়ার্স বাড়তে থাকলো তখনই সেই পার্টি ঘুরে গেল নিট প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের দিকে। আর যখনই এই পার্টি নিট কেলেঙ্কারির দিকে ঘুরে গেল, তখনই ভারতের সমস্ত ছাত্রছাত্রীদের ইমোশনের সাথে কানেক্ট করে গেল। এই সিচুয়েশনটা যখনই ককরোচ পার্টির ফাউন্ডাররা বুঝে গেল, তখনই তারা আমেরিকা থেকে দেশে ফিরে প্রোটেস্ট চালু করে দিল। এখন আপনাদের মধ্যে কারো কারো মনে হতে পারে যে ভাই, পার্টি যাই হোক, ছাত্রদের জন্য আন্দোলন তো করছে, সরকারের কাছে উত্তর তো চাইছে, তাহলে সমস্যাটা কোথায়? দেখুন, 2011-তে কংগ্রেস আমলে ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলন হয়েছিল। অন্না হাজারের আন্দোলনে পুরো দেশ রাস্তায় নেমে গিয়েছিল। সেই আন্দোলনের দীর্ঘমেয়াদী ফলাফল কি দাঁড়িয়েছিল? কিছু মানুষের ঝলমলে রাজনৈতিক ক্যারিয়ার। অরবিন্দ কেজরিওয়াল একটা নতুন দল পেয়ে গেলেন, কিরণ বেদি গভর্নর হলেন, আর প্রতিবাদে যোগ দেওয়া সমস্ত রাজনৈতিক নেতারা তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক করে নিলেন। মানুষ কিন্তু সব ভুলে গেছে যে সেই আন্দোলনের দাবিটা কি ছিল আর কি হয়েছিল। এবার একটু সিজেপির দিকে তাকান। প্রতিষ্ঠাতাকে অভিজিৎ দীপকে, যিনি আগে আম আদমি পার্টির সঙ্গে কাজ করেছেন। এটা সেই আম আদমি পার্টি যার জন্ম হয়েছিল ইন্ডিয়া এগেনস্ট করাপশন আন্দোলন থেকে। আর আমরা দেখতেই পেলাম এই আন্দোলনে এই পার্টির বড় বড় কর্মকর্তারা সবাই পৌঁছে গিয়েছিলেন। আমি একবারও বলছি না যে পলিটিক্যাল নেতাদের এই আন্দোলনে অংশ নেওয়াটা ভুল, আমি শুধু এটা বলছি যে একটা নন পলিটিক্যাল আন্দোলনের মঞ্চে বেশিরভাগ রাজনৈতিক অভিনেতাই যখন একই দিকের হয়, তখন সেই আন্দোলনের মঞ্চ আর নন পলিটিক্যাল থাকে না। আমি কিন্তু একবারও বলছি না যে যন্তর মন্তরে আন্দোলন করা প্রতিটা ছেলে মেয়েই কোনো এজেন্ডার অংশ, তারা কিন্তু সঠিক, তাদের রাগটাও সঠিক। আমি বলছি যে আমাদের দেশে সাধারণ মানুষের রাগ, সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে রাজনীতি চমকানো একটা প্রতিষ্ঠিত বিজনেস মডেল। আরেকটা ঘটনা বলি যেটা আমার সন্দেহকে আরো শক্ত করেছে। কয়েক সপ্তাহ আগেই অভিজিৎ দীপকে সাংবাদিকদের কাছে বলেন যে আমরা একটা দলিত পরিবার, আমরা কিভাবে বিজেপির ভোটার হতে পারি। बीजेपी वोटर हैं क्या? नहीं बिल्कुल नहीं, मेरे घर में अरे दलित फैमिली यार, कहाँ से बीजेपी? এখান থেকে এটাই বোঝায় যে কেউ দলিত হলে তারা বিজেপির ভোটার হতে পারে না। তাহলে এখানে উঠে প্রশ্ন যে ছাত্র আন্দোলনে জাতপাতের রাজনীতি কিভাবে ঢুকছে? এটা যদি সত্যিকারের রাজনীতি ছাড়া ছাত্র আন্দোলন হতো, তাহলে এই ধরনের মন্তব্যের তো কোনো দরকার ছিল না। কিন্তু যখনই আপনি ওই আন্দোলনের মঞ্চ থেকে রাজনৈতিক ভাষায় কথা বলতে শুরু করেন, ভোট ব্যাংক, জাতপাত, তখনই বোঝা যায় যে আপনার মাথায় নির্বাচনের অঙ্কটাও ঘুরছে। এখান থেকেই বিষয়টা আরো স্পষ্ট হয়ে যায় যে এই মানুষটার মাথায় শুধু প্রশ্নপত্র ফাঁসের কথা নয়, আরো অনেক কিছুই চলছে। তবে ওয়াংচুক বাবু এমনই একজন মানুষ যার কোনো রাজনৈতিক ইতিহাস নেই, যিনি সত্যি 21 দিন না খেয়ে অনশন করার পর দিল্লি পুলিশ তাকে হাসপাতালে ভর্তি করে। দেখুন, এই মানুষটার ত্যাগ নিয়ে সত্যি কোনো প্রশ্ন ওঠে না, কিন্তু এই মানুষটার চারপাশে যে টিমটা দাঁড়িয়ে রয়েছে, এই টিমটা প্রতিটা মুহূর্তকে কিভাবে ব্যবহার করছে সেটা নিয়ে প্রশ্ন তোলাটা জরুরি। ওয়াংচুক বাবুর সততা দীপকের কৌশলগত ক্যারিয়ারকে বৈধতা দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে কিনা, এই নিয়ে প্রশ্ন আমাদেরকে করতেই হবে। এবার একটু বড় ছবিতে আসি। প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে এই সরকারের ট্র্যাক রেকর্ডটা দেখুন। 2026-এ এটা নতুন গল্প না,
সালেও এই ঘটনা ঘটেছিল। সেই সময় শিক্ষামন্ত্রী পার্লামেন্টে গিয়ে বলেছিল যে প্রশ্নপত্র ফাঁসের তো কোনো প্রমাণ নেই। এরপর কি হলো, সিবিআই তদন্ত হলো, হাজারিবাগের স্কুল থেকে এই প্রশ্ন চুরির পুরো নেটওয়ার্ক ধরা পড়লো। তাহলে একবার ভাবুন, যেখানে বলা হচ্ছিল যে প্রশ্নপত্র ফাঁসের কোনো প্রমাণই নেই, সেখানে তিনটে চার্জশিট জমা পড়লো। 2024-এর ঠিক 2 বছর পর 2026-এ আবার প্রশ্নপত্র ফাঁস হলো, কিন্তু মন্ত্রী সেই একই রয়েছে আর উত্তর এখনো শূন্য। এখানে আমার এটাই মনে হয় যে ইস্তফা আর জবাব দেওয়া এই দুটা শব্দ মনে হয় সরকারের খাতায় নেই। দেখুন, যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, তাদেরকে সাধারণ মানুষের প্রশ্নের উত্তর দিতে হবে। কারণ কোনো সরকার যখন সাধারণ মানুষের প্রশ্নের উত্তর না দিয়ে চুপ থাকে, তখন সেই সরকার সেই দেশের জন্য বিপজ্জনক হয়ে ওঠে, সে যেই দলেরই সরকার হোক না কেন। অ্যাট দ্য এন্ড আমি একটা কথাই বলবো যে আমাদের এমন আন্দোলন দরকার, যে আন্দোলনের দাবি পূরণ হওয়ার পর সে যেন নিজের থেকেই মিলিয়ে যায়। এমন যেন না হয় যে কোনো পার্টির রাজনীতি চমকানোর একটা রাস্তা হয়ে ওঠে। আর আমাদের ভারতের মতো গণতন্ত্র দেশে সবচেয়ে বিপজ্জনক বিষয়টা হলো যে সরকার যখন শোনা বন্ধ করে দেয়, জবাব দেওয়া বন্ধ করে দেয়, তখন প্রত্যেকটা সাধারণ মানুষ এটাই মনে করে যে এই সরকারের অহংকার বেড়ে গেছে। কিন্তু একই সাথে যখন কোনো দল সাধারণ মানুষকে ব্যবহার করে আন্দোলনের মাধ্যমে নিজের রাজনীতি সাজাচ্ছে, সেখানেও প্রশ্ন করাটা আমাদের জরুরি। কারণ যদি আমরা এক চোখে দেখি আরেক চোখে না দেখার ভান করি, তাহলে আমরা সুস্থ গণতন্ত্রে থাকার যোগ্যতা হারিয়ে ফেলবো। লাস্টে আমি আরেকটা কথাই বলবো যে প্রশ্নপত্র ফাঁসের সম্পূর্ণ বিরোধিতা করা উচিত এবং শিক্ষামন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত, কিন্তু সিজেপি পার্টিকে সমর্থন করা উচিত নয়। কারণ আমরা 2011 সালে কংগ্রেস আমলে দেখেছি যে কি হয়েছিল। আমি জানি আপনাদের মধ্যে অনেকেই আমার সাথে একমত হবেন না, আর সেটা একদমই স্বাভাবিক। যন্তর মন্তরে অংশগ্রহণ করা প্রতিটা ছাত্রকে, যারা কোনো এজেন্ডার অংশ নয়, তাদেরকে কিন্তু আমি একবারও ছোট করছি না। তাদের রাগ, তাদের কষ্টটা কিন্তু ভীষণই কঠিন, যেটা সবাই ফিল করতে পারবে না। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে যাবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। জয় হিন্দ।